অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআরে দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। কর্মকর্তাদের শাস্তি মওকুফের দাবি বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর। অপ্রয়োজনীয় খাতে কমানো হবে ব্যয়। এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, আমরা চাই সরকারের দায়িত্বে যারা আছেন নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে। যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনে স্টল পরিদর্শন করলেন সরকার প্রধান। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নারীদের জন্য চালু হলো পিঙ্ক বাস। চালক, হেলপার ও মহিলা। ঢাকা, চট্টগ্রাম, বগুড়ায়ও মিলবে সেবা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি, কমবে চাঁদাবাজি। শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করার অঙ্গীকার। 5 আগস্টের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে এখনো পলাতক 600-র বেশি, জানালেন কারা মহাপরিদর্শক। এবার নাম পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলে। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি। অর্গানিক তেলের আড়ালে কৃত্রিম গাঁজার তেলের কারবার। ক্রেতা সেজে কারখানার খোঁজ পেল অধিদপ্তর। কেমিস্ট গ্রেফতার। এবং ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প। তেহরানকে আত্মসমর্পণের আহ্বান। ওমানে বোমা হামলার হুমকি। আলোচনার দাবি প্রত্যাখ্যান আইআরজিসির। অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআরে দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। সে সময় বিভিন্ন স্তরের কর্মকর্তাদের শাস্তি মওকুফের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় রাজস্ব সম্মেলনে করদাতাদের অনুপ্রাণিত করতে মনোযোগী হওয়ার নির্দেশনা দেন তিনি। সেই সঙ্গে জোর দেন ডিজিটাল কর ব্যবস্থাপনায়। সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডকে দক্ষ, টেকসই ও জনবান্ধব প্রতিষ্ঠানের রূপ দিতে রাজস্ব সম্মেলন 2026-এর আয়োজন করে এনবিআর। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উন্মুক্ত আলোচনায় এনবিআর কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা ও নানা বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় বিগত অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআরকে 2 ভাগে ভাগ করার প্রশ্নে আন্দোলনকারীদের বাধ্যতামূলক অবসর, বদলি ও বরখাস্তের ঘটনা বোর্ড কর্তাদের পক্ষ থেকে তুলে ধরা হলে সরকার প্রধান বিষয়গুলো বিবেচনায় আনার আশ্বাস দেন। ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে। এবং আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন। এবং সেই কারণে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময় ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ ও স্বস্তির পরিবেশ নিশ্চিতে কাজ করবে সরকার। পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে ঋণ ও আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করেছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক সহায়তা নির্ভর হয়ে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দিতে চায় না তার সরকার। তাই রাজস্ব আদায়ে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়াতে জোর দেন সরকার প্রধান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়।
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাতে বর্তমান সরকার চেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, সাধারণ মানুষ যেন স্বেচ্ছায় কর প্রদানে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। আমরা চেষ্টা করছি, আপনারাই এর ভিতরে আছেন, আমরা চেষ্টা করছি সরকারের অনেক জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে, যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে প্রয়োজন নেই। এরকম অনেকগুলো জায়গা দেখছি আমরা খরচ হচ্ছে, সেখান থেকে পাবলিক এক্সপেন্ডিচারটা আমরা কমানোর চেষ্টা করছি। রাষ্ট্র ক্ষমতায় আসার পর হতে 6 মাসে এনবিআর রাজস্ব আহরণের পরিমাণ ইতিবাচক ছিল বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন স্টল পরিদর্শন করেন সরকার প্রধান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। জনগণের সঙ্গে সরকারের সেতু নির্মাণে বিএনপি কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন দলটির স্থায়ী কমিটির নতুন সদস্যরা। মঙ্গলবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্যরা। পরে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী নতুন সদস্যরা। এ সময় আমানুল্লাহ আমান বলেন, জনগণের সঙ্গে সরকারের সেতু নির্মাণে বিএনপি কাজ করে যাচ্ছে। সরকারের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তারেক রহমানের প্রদর্শিত যে নীতি, সেই নীতির বাস্তবায়নের জন্য এবং সরকার যে গৃহীত যে পদক্ষেপগুলো নিয়েছেন, সেটা যাতে দ্রুতগতিতে আরও ত্বরান্বিত হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দলের নেতাকর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব। বৈদেশিক নীতির ক্ষেত্রে সমমর্যাদার ভিত্তিতে সরকারের নীতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমমর্যাদা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্যরা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। গাছ জুড়ে পাখির বিচরণ, কিচিরমিচিরে মুখর চারপাশ। পঞ্চগড়ের নাজিরপাড়ায় দেশি বিদেশি নানা প্রজাতির পাখি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় যাত্রা শুরু করলো মহিলা বাস সার্ভিস। প্রাথমিকভাবে রাজধানীতে 10টি বাস নিয়ে যাত্রা শুরু করলো এই সার্ভিস। বাস চালানোর জন্য 15 জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মজীবী নারীদের যাত্রা সহজ ও নিরাপদ করতেই সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কর্মব্যস্ত নগরী রাজধানী ঢাকায় চলাচল করেন প্রায় 10 লাখ কর্মজীবী নারী। গণপরিবহনে ওঠানামায় রীতিমতো যুদ্ধ করতে হয় তাদের। কখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মেলে না কাঙ্ক্ষিত গন্তব্যের বাস। কর্মজীবী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতে নির্বাচনী ইস্তেহারে আলাদা মহিলা বাস সার্ভিস চালুর ঘোষণা দেয় বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে উদ্বোধন করা হয় নারীদের জন্য আলাদা মহিলা বাস সার্ভিস। প্রাথমিকভাবে রাজধানীতে 10টি বাস নিয়ে যাত্রা শুরু করলো এই সার্ভিস। বাস চালানোর জন্য 15 জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি একজন নারী হয়ে আরো 5-10টা নারীকে, 100টা নারীকে আমি বাসে করে তাদের যাত্রা করে নিয়ে দেবো তাদের গন্তব্যস্থলে। এটা আমার কাছে অনেক গর্বের একটা বিষয়। প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে সফলভাবে আমরা উত্তীর্ণ হয়ে আমরা এখানে আসি। সরকারের উদ্যোগকে স্বাগত জানান নারী যাত্রীরাও। এর আগেও রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হলেও তা বন্ধ হয়ে গেছে অল্প দিনের মধ্যে। এই নারী যাত্রীরা বলছেন, এই সার্ভিস যাতে চালু থাকে, দীর্ঘস্থায়ী হয় এবং প্রয়োজন মতো সব রুটেই যেন চালানো হয় নতুন এই পিঙ্ক বাস। যাতায়াত সহজ ও নিরাপদ করার পাশাপাশি সার্ভিস স্থায়ী করতে নিয়মিত তদারকির তাগিদ তাদের। মেয়েদের জন্য যে আলাদা
আলাদা করে বাস দেওয়া হয়েছে, এটা খুবই একটা ভালো উদ্যোগ। মেয়েরা অনেক সেফলি যেতে পারবে। বন্ধ হবে এটা তো আমরা আসলে ভাবছি না, আমরা আশা রাখি যে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে, কারণ এখন কর্মজীবী নারী স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয়, কারণ আমাদের মেয়েদের জন্য এটা অন্তত সেফটি। উদ্বোধনী অনুষ্ঠানে সার্ভিস টেকসই করতে কর্মকর্তাদের নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী। এছাড়া পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে অল্প সময়ের মধ্যে সরকার 200টি ইলেকট্রিক বাস কিনবে বলেও জানান তিনি। নারীদের জন্য রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা নিরাপদ স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে চাই। উদ্যোগটা সময় উপযোগী এবং প্রয়োজনীয়, কিন্তু এটাকে ধরে রাখা, টেকসই রাখা, সমৃদ্ধ করা, প্রসারিত করা সেটা চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য এই মন্ত্রণালয় প্রস্তুত আছে। রাজধানী ছাড়াও চট্টগ্রাম ও বগুড়ায় চালু হয়েছে পিঙ্ক বাস সার্ভিস। চট্টগ্রামে কালুরঘাট কাপ্তাই রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে 10 টাকা। বগুড়ায় শেরপুর মাটিডালি ও মোকামতলা বনানী রুটে চলবে এই সার্ভিস। নাজমুস্তালেহি, সময় সংবাদ। এবার এআই প্রযুক্তির আওতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 1427টি এআই ক্যামেরায় নজরদারিতে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করে মন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে আসবে এআই প্রযুক্তির আওতায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চুরি ছিনতাই রোধ এবং যানবাহনের শৃঙ্খলা জোরদার করতে শুরু হলো নতুন এক যাত্রার। 1427টি এআই ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে মহাসড়কে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। আর এর মাধ্যমে রাজধানীর পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর মামলার প্রক্রিয়া শুরু করল পুলিশ। মন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সবগুলো মহাসড়ক এআই প্রযুক্তির আওতায় আনা হবে। এর মাধ্যমে সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরবে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে, অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে 1427টি এআই ক্যামেরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। 24 গণঅভ্যুত্থানের সময় দেশের 5 কারাগারে হামলা, ভাঙচুর ও বিদ্রোহের ঘটনায় পালিয়ে যায় 2247 বন্দী, যাদের মধ্যে বেশিরভাগ গ্রেফতার হলেও 600-র বেশি এখনও পলাতক। সকালে ব্রিফিংয়ে তথ্য জানান কারা মহাপরিদর্শক। এছাড়া বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কাস্টাডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস হচ্ছে বলেও জানান তিনি। 2024 সালের 5ই আগস্টের আগে পরে দেশের কয়েকটি কারাগারে তৈরি হয় নজিরবিহীন অস্থিরতা। হামলা, ভাঙচুর ও বিদ্রোহের সুযোগে 5টি কারাগার থেকে পালিয়ে যায় 2247 বন্দী। লুট হয় বিপুল সংখ্যক গুলি ও আগ্নেয়াস্ত্র। এর মধ্যে নরসিংদী কারাগার থেকেই পালিয়ে যায় 826 বন্দী। কারা অধিদপ্তরের তথ্য বলছে তাদের মধ্যে 660 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে এখনো শনাক্ত করা যায়নি 166 জনকে। মঙ্গলবার কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক। 2200-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমাদের সংখ্যাটা যদি বলে 600-র কিছু অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। তার মধ্যে 600-র মধ্যে আমরা 166 জনের আইডেন্টিটি ওই সময় জানেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি, যারা নরসিংদী থেকে পালিয়ে গিয়েছিল। কারাগারে বন্দী, কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নেতানেত্রীদের ফোনে কথা বলা এবং বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ প্রসঙ্গে কারা মহাপরিদর্শক বলেন, কোনো বন্দীকেই আলাদা করে সুবিধা দেয়া হচ্ছে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান তিনি। গত 1 বছরের স্টেটটা আমার এই সামনে নাই, প্রায় আমার ধারণা 3000-এর অধিক মোবাইল আমরা বিভিন্ন জায়গায়, শুরু দিকে ইট ওয়াজ হিউজ ইন নাম্বার, বাট ধীরে ধীরে এখন আইসোলেটেডলি কমে এসছে খুব। বাট আমি আপনাদের এটুক বলতে পারি, আমার তথ্য অথবা আমি যদি ইনফরমেশন পাই অথবা যদি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারছি, এটা কিন্তু আমরা এটাকে স্টপ করছি। ব্রিফিংয়ে জানানো হয়, পলাতক বন্দীদের পাশাপাশি দীর্ঘদিনের জনবল সংকটও কারাগারের নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ। এ সংকট নিরসনে নতুন করে প্রায় 1899টি পদ অনুমোদন করা হয়েছে। পাশাপাশি 101 জন বর্তমানে। এছাড়া বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন
জানিয়েছেন কারা মহাপরিদর্শক। নাম পরিবর্তনের একটা প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করেছি। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ইতিমধ্যে দুপুরের সময় আরও থাকছে। দালালের প্রতারণার ফাঁদে নিঃস্ব বহু যুবক, নির্যাতন কারাভোগ শেষে ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরছেন অনেকে। কাঙ্ক্ষিত জনশক্তি রফতানিতে পিছিয়ে রংপুর অঞ্চল। ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কন্টেন্ট ঠেকাতে গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সকালে রাজধানী একটি হোটেলে তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সামাজিক সংহতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি বলেন, মন্ত্রী, সংসদ সদস্য ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত ভুয়া ও সন্দেহজনক কন্টেন্ট নিয়ে অভিযোগ আসছে। তাই কন্টেন্ট যাচাই বাছাই করে প্রচারের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। বিশেষ করে শিশুদের অনলাইনে ক্ষতিকর কন্টেন্ট থেকে সুরক্ষায় গণমাধ্যম, ইউএনডিপি, ইউনেস্কো ও আইসিটি বিভাগের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন মন্ত্রী। As Bangladesh advances toward an inclusive digital future, trust must remain at the center. Technology can connect people, but reliable information builds confidence, strengthens institutions, and enables citizens to participate constructively in a national progress. Addressing information integrity is therefore not solely a technological challenge, it is a shared societal responsibility. Government of Bangladesh, media, digital platforms, civil society, academia, youth, and development partners each have a role to play in creating an information ecosystem. এবার কৃত্রিম গাঁজার তেলের সন্ধান। সিপিডি অয়েলের মোড়কে রীতিমতো অনলাইনে বিজ্ঞাপন দিয়ে নতুন মাদক সিনথেটিক ক্যানাবিজ অয়েল বিক্রি করছিল দারাজ। ক্রেতা সেজে অর্ডারের পর বাড্ডায় কারখানায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিপুল পরিমাণ মাদক সহ কেমিস্ট আনিসুর রহমানকে গ্রেফতার করে সংস্থাটি। বিদেশ থেকে কাঁচামাল এনে অর্গানিক তেল ও সাবান বিক্রির আড়ালে 2 বছর ধরে চলছিল কারবার। বিক্রিতে সহায়তায় অভিযোগে মামলা হয়েছে দারাজের ব্যবস্থাপনা পরিচালকের নামেও। মাসুদুর রহমানের রিপোর্ট। সিবিডি অয়েলের মোড়কে রীতিমতো অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে নতুন মাদক সিনথেটিক ক্যানাবিজ অয়েল বা কৃত্রিম গাঁজার তেল। এমন গোয়েন্দা তথ্যে সাইবার পেট্রোলিং শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল। অনলাইন সার্চ দিয়ে দারাজের বিজ্ঞাপনে মেলে সিবিডি অয়েল বিক্রির তথ্য। পরে ক্রেতা সেজে সিবিডি অয়েল অর্ডার করে গোয়েন্দারা। কয়েকদিন পর ডেলিভারি ম্যান সেগুনবাগিচার ঠিকানায় আসলে আটক করা হয় তাকে। এবার ডিএনসির ল্যাবে পরীক্ষায় সন্দেহ সত্যি হয় তেলে মেলে গাঁজার উপাদান টেট্রাহাইড্রোক্যানাবিল বা টিএইচসি। এরপর বাড্ডার সাঁতারকুলে উৎপাদনকারী ইকেবানার ঠিকানায় চালানো হয় অভিযান। রাজধানীর বাড্ডার সাঁতারকুলের একটি ফ্ল্যাটে অভিযানে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এখানে এসে একটি ল্যাবের খোঁজ পায় তারা। সেই ল্যাবে দেশে প্রথমবারের মতো নতুন একটি মাদক সিনথেটিক ক্যানাবিজ অয়েলের সন্ধান পায় তারা। এই মাদকটি ভারত থেকে এভাবেই গ্যালনে করে আসে, পরবর্তীতে এই বোতলে এবং সেই বোতল থেকে ছোট ছোট এরকম ছোট বোতলে ভরে বিভিন্ন অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর এই মাদক। 4 রুমের ফ্ল্যাটে মেলে বিপুল পরিমাণ গাঁজার তেলের কাঁচামাল, সিবিডি অয়েল ও যন্ত্রপাতি। আটক করা হয় কেমিস্ট আনিসুর রহমানকে। আমরা জানি যে সাবানই বানায়, আমরা তো এইগুলো জানি না। এটার ভিতরে যে এরকম এটা ভাষায় প্রকাশ করার মতো না। ডিএনসি বলছে এক সময় জাপান প্রবাসী আনিস মূলত কেমিস্ট। 2007 সাল থেকে বিভিন্ন অর্গানিক সাবান ও তেল বিক্রি করত। 2 বছর ধরে ভারত থেকে গাঁজার তেলের কাঁচামাল এনে এর সঙ্গে সুগন্ধি মিশিয়ে বোতলজাত করে বিক্রি করে আসছিল। প্রকাশ্যে এটা বিক্রি করতো অনলাইনে। কনভারসেশনগুলো আমরা আমাদের নজরদারি আওতায় নিয়ে আসি। গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসলে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং সে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে যে দেশের বাইরে থেকে সেই ম্যাটেরিয়ালটা আসলে নিয়ে এসেছে। তদন্তের মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারবো যে আসলে এর সাথে আরও কোনো সিন্ডিকেট বা আরও কোনো বড় নেটওয়ার্ক আছে কিনা। আনিসের কম্পিউটারে দেখা যায় সে দারাজের নিবন্ধিত সেলার। তার আইডি থেকে গত 2 বছরে 400-র বেশি বোতল গাঁজার তেল বিক্রি হয়েছে।
অভিযান চালানো হয় রাজধানীর মালিবাগের দারাজের ওয়্যারহাউসেও। নতুন এই মাদক বিক্রির নথিপত্র জব্দ করা হয়। মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে সংশোধিত মাদক আইনে প্রথম মামলা করা হয় দারাজের ব্যবস্থাপনা পরিচালকের নামে। অত্যন্ত শক্তিশালী মাদক এবং ক শ্রেণীভুক্ত মাদক, এবং এটার ডিস্ট্রিবিউশনে দারাজ হেল্প করছে। অর্থাৎ দারাজকেও আমরা আইনের আওতায় এনেছি। এই নতুন যে সংশোধনী এসেছে, এই সংশোধনী আইনের আওতায় আমরা দারাজকেও এনেছি। অভিযোগের বিষয়ে দারাজের বক্তব্য নিতে বনানী হেড অফিসে সময় সংবাদ দায়িত্বরত কর্মকর্তা ছুটিতে জানিয়ে ঢুকতে দেওয়া হয়নি। পরে ফোনে জানানো হয় এখনো অফিসিয়ালি মামলার বিষয়ে জানেন না তারা। এই রিলেটেড কোনো ইনফরমেশন এখনো আমাদের হাতে পৌঁছায় নাই। যদি পৌঁছায় তাহলে ডিলিভেন্ট পিআর এজেন্সি আছে, ইনফরমেশনটা জানাই দিব। দারাজ ছাড়াও আর কোনো প্রতিষ্ঠান অনলাইনে মাদক বিক্রি করছে কিনা সাইবার স্পেসে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভুয়া ডিবি ও র্যাব পরিচয়ে ডাকাত চক্রের মূল হোতা শীর্ষ সন্ত্রাসী হাইক্কা ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক ব্রিফিংয়ে র্যাব জানায় সাভারের হেমায়েতপুর রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয় বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, গুলি এবং হ্যান্ডকাপ, ওয়াকিটকি সহ অন্যান্য জিনিস। জামিনে মুক্তি পেয়ে আবারও বড় ধরনের অপরাধের প্রস্তুতি নিচ্ছিল চক্রটি। আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্রসহ 18টি মামলা রয়েছে বলেও জানায় র্যাব। মিডিয়া ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য। এর মধ্যেই আপনারা জানেন যে আমাদের সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মোহাম্মদ আব্দুল হাকিম জমাদ্দার ওরফে হাইক্কা ডাকাতকে গ্রেফতার করেন। উক্ত সংঘবদ্ধ চক্রটি দেশের বিভিন্ন জেলাতে ভুয়া ডিবি, পুলিশ বা র্যাবের পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। ভালো চাকরি, উন্নত জীবন আর উচ্চ বেতনের স্বপ্ন দেখে দালালদের ফাঁদে আটকা পড়ছেন রংপুর অঞ্চলের বহু অভিবাসী শ্রমিক। প্রতারণার শিকার হয়ে কেউ বিদেশে গিয়ে নির্যাতনের মুখে পড়ছেন, কেউ কারাভোগ করছেন, আবার অনেকেই সর্বস্ব হারিয়ে ফিরছেন দেশে। গবেষকদের মতে বৈধ রিক্রুটিং এজেন্সির সম্প্রসারণ, প্রশিক্ষণ এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা না বাড়লে রংপুর অঞ্চল থেকে কাঙ্ক্ষিত জনশক্তি রফতানি সম্ভব হবে না। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই তরুণ। বিদেশে যাওয়ার জন্য সরকারের আর্থিক সহায়তার 2 লাখ এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 3 লাখ টাকা ঋণও নিয়েছিলেন, কিন্তু দালালের প্রতারণার ফাঁদে পড়ে হারান সবকিছু। এমনকি কয়েক মাস কাটাতে হয় সৌদি কারাগারে। প্রায় 9 লাখ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরতে হয় তাকে। আমার ইকামা নাই, আমার ব্যাংক কার্ড নাই, আমার পুলিশ ধরলে দেশে দিয়ে পাঠাবে। চেক করছিল, পুলিশ ধরে নেই একদিন, কপাল ভালো ছিল। এরপর যখন ধরা পড়ছি তখন তো দেশে আসছি। তো তারপর ওরা আমাকে বলে যে আমাদের কাজ দেওয়ার কথা ছিল, আমরা দিছি, তুমি ওখানে থাকতে পারো নাই, মিথ্যা। মালয়েশিয়া প্রবাসী মানিকের অভিজ্ঞতা আরও ভয়াবহ। বাবু নামে এক দালালের সঙ্গে 5 লাখ টাকার চুক্তিতে ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়া যান তিনি। সেখানে পৌঁছে ভিসার কথা বলে আদায় করা হয় আরও 1 লাখ টাকা, কিন্তু চাকরি তো দূরের কথা, শুরু হয় মানসিক নির্যাতন। 7 মাস পর 2 লাখ টাকা খরচ করে সাগর পথে ঝুঁকি নিয়ে চলে যান মালয়েশিয়ায়। আমাকে ওই ট্যুরিস্টে নিয়ে এসে লাওসের খালি স্টিকার মেরে দিচ্ছে আমার পাসপোর্টে। স্টিকার মারার পরে লাওসের বর্ডারে যে যায় কনভার্ট করে দিলি ভিসা, এটাও করে দেয়। রংপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিস বলছে দালালের মাধ্যমে প্রতারণার শিকার হয় এমন অন্তত 15টি করে অভিযোগ প্রতি মাসেই তাদের কাছে জমা পড়ছে। তবে এই কর্মকর্তার দাবি, কেউ যাতে অবৈধ রিক্রুটিং এজেন্সি কিংবা দালালদের মাধ্যমে প্রতারিত না হন সে বিষয়ে নিয়মিত প্রচারণা চালানো হয়। আমরা কিন্তু প্রচার করতেছি, আমরা অনেক গ্রামে যাচ্ছি, অনেক উপজেলা যাচ্ছি, পিটিসিতে আমরা যাচ্ছি, আমরা পিডিও ক্লাসে বলতেছি যে আপনারা বিদেশ যাওয়ার আগে বৈধ পথে যান। বেশি প্রতারিত হচ্ছে যারা তাদের আত্মীয় স্বজন ভিসা দিচ্ছে, এনারাই ভিসা দিয়ে এদের মাধ্যমে বেশি প্রতারিত হচ্ছে। গবেষকদের মতো অভিবাসন প্রক্রিয়ায় দালাল নির্ভরতা কমাতে বৈধ রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়ানো, বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। বিদ্যমান যেসব জনশক্তি রপ্তানি করবার জন্য যে এজেন্টগুলো আছে, সেই এজেন্টগুলো যথাযথভাবে তাদের প্রক্রিয়াগুলো মেনে চলছে কিনা, কার্যক্রমগুলো পরিচালনা করছে কিনা সেটি তদারকি করা। বিএমইটির তথ্য বলছে দেশে মোট বৈদেশিক অভিবাসনের মধ্যে রংপুর বিভাগের অবদান মাত্র 1.8%, আর মোট এভিডেন্স প্রবাহ 0.69%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দুপুরের সময় আরও থাকছে। জয়ের সুখস্মৃতি নিয়ে ডারউইন ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। 10 ঘন্টার ভ্রমণ ক্লান্তি কাটাতে রাখা হয়নি কোনো অনুশীলন সেশন।
অস্ট্রেলিয়ার ম্যাকাই টেস্টের দলে এক পরিবর্তন। সিরাজগঞ্জে ট্রাক পিকআপের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল 2 মোটরসাইকেল আরোহীর। পুলিশ জানায় সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে শাহজাদপুর যাচ্ছিল পিকআপটি। পাটধারী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় এতে পিকআপে থাকা সাদ্দাম হোসেন ঘটনাস্থলে নিহত হন। আহত চালককে হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকের চালক পলাতক। এদিকে চাঁপাইনবাবগঞ্জে কাজ শেষে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন ট্রাক শ্রমিক হাবিব রহমান ও আবুল হায়াত। শিবগঞ্জের মুসলিমপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে যায়। এ সময় গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। দুর্ভোগের আরেক নাম এখন রংপুর নগরীর ধাপক্যান্ট রোড। প্রায় 1 বছর আগে নির্মাণ কাজ শুরু হলেও এখনও অর্ধেক কাজ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ধুলো, কাদা আর খানাখন্দে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী সহ স্থানীয়রা। যদিও কর্তৃপক্ষের দাবি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুর নগরীর মূল প্রবেশদ্বার হিসেবে পরিচিত চেকপোস্ট থেকে ডিসির মোড় পর্যন্ত বিস্তৃত ধাপক্যান্ট রোড। সড়কটির দুপাশে রয়েছে সার্কিট হাউস, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রায় 1 ডজন সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। 2025 সালের নভেম্বরে শুরু হয় সড়কটির নির্মাণ কাজ, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 10 কোটি টাকা। তবে সড়কটির কাজের ধীরগতির কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই রাস্তাটা দীর্ঘ 1 বছর থেকে এরকম ভাঙিয়ে রাখছে বা খুঁড়ে রাখছে, এটার কোনো ওই মেরামতের কোনো তোয়াক্কাই করে না। যখন রাস্তাটা কনস্ট্রাকশন শুরু হলো তখন আমরা ভাবলাম যে হ্যাঁ এবার রাস্তাটা মনে হয় ভালো হবে, কিন্তু এই রাস্তার কাজ শুরু হতেই 1 বছর পার হয়ে গেল। 1 বছরের মতন ভাঙ্গায় ঠিক মতন গাড়ি ঘোড়া চালানো যাচ্ছে না, ব্রেক ধরা যাচ্ছে না। সবারই ভোগান্তিত হচ্ছে, খুব দ্রুত এটার সমাধান করা উচিত। সিটি কর্তৃপক্ষ বলছে সড়কটির দুদিকে ড্রেন নির্মাণ সহ নানা জটিলতায় কাজে কিছুটা ধীরগতি এসেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। উচ্ছেদ করে তারপরে আবার ড্রেনগুলো করা, তো এখন মোটামুটি কাজটা একটা পর্যায়ে চলে এসছে। আমাদের দেখবেন রাস্তার কাছে ড্রেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রত্যাশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এই কাজটি আমরা সুসম্পন্ন করতে পারব। নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত 50,000 মানুষ যাতায়াত করে। নগরীর প্রধান এই সড়কটি এখন রীতিমতো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর জন্য। দীর্ঘদিন ধরে চলা নির্মাণ কাজে একদিকে যেমন ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল, অন্যদিকে ধুলো, কাদা আর খানাখন্দে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। এখন নগরবাসীর একটাই প্রশ্ন, আর কতদিনে শেষ হবে সড়কটির নির্মাণ কাজ? আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। কক্সবাজারে হঠাৎ ঝোড়ো বাতাসে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি ও শুটকি মহল। উড়ে গেছে কয়েক লাখ টাকার শুটকি। এই মুহূর্তে নাজিরার টেক এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কক্সবাজারে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত কিংবা ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। হুট করে গতকাল যেহেতু আজকে সকাল ভোর 4টার দিকে কক্সবাজারে যে সর্ববৃহৎ শুটকি মহল রয়েছে সেখানে একটি ঘটনা ঘটেছে। যেটি এখানকার যারা শুটকি মহলের বাসিন্দারা রয়েছে তারা বলছে ভোর 4টার দিকে এটি ঘূর্ণীয়মান বাতাসের কারণে এখানে বেশ কিছু শুটকি মহল বিধ্বস্ত হয়েছে এবং লণ্ডভণ্ড হয়ে গেছে। আমরা এখন যেখানে আছি ঠিক দেখতে পাচ্ছেন একটি শুটকি মহলের যে স্থাপনা ছিল সেই স্থাপনাটির যে দেওয়াল ছিল সেটি উপড়ে পড়েছে এবং এখানকার যে চাতাল ছিল সেগুলো উড়ে গেছে। আর বিশেষ করে একটি ঘর 6 থেকে 7টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বেশ কিছু শুটকি যেটি বলা হচ্ছে প্রায় কয়েক লাখ টাকার শুটকি যে ঘূর্ণীয়মান বাতাস সেটির কারণে উড়ে গিয়ে সাগরের দিকে চলে যায়। পরে সকাল থেকে অনেকেই কুড়িয়ে কুড়িয়ে এসে সব মাছ নির্দিষ্ট যে স্থাপনায় আছে সেখানে আনা হয়েছে। আমরা আসলে লক্ষ্য করছি এখানে বেশ কটি স্থাপনা
বিধ্বস্ত হয়েছে এবং যে উড়ে যাওয়া মাছের যে দৃশ্য সেটি তো আসলে দেখানো যায়নি। তবে আমরা বেশ কিছু বিভিন্ন জায়গায় শুটকি মাছগুলো ছিল সেগুলো পড়ে থাকতে লক্ষ্য করেছে। তো এখানকার স্থানীয় বাসিন্দারা যেটি বলছে, তারা এটিকে যেহেতু তারা সূচককে অনেকে দেখেছেন সেটি বলছে, তারা বলছে এটি টর্নেডো হতে পারে এবং টর্নেডোর তারা বলছে। তবে আবহাওয়া অফিসের সঙ্গে আমরা কথা বলেছি, আবহাওয়া অফিস যেটি বলছে এটি কোনোভাবে তারা টর্নেডো হিসাবে মানতে নারাজ। তারা বলছে যেহেতু গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং যেহেতু ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক স্থাপনা দেবে যেতে পারে এবং সেটি বিধ্বস্ত হতে পারে, তেমনটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। আবহাওয়া অফিস যেটি বলছে আগামী কয়েকদিন এই যে ভারী বৃষ্টিপাত সেটি অব্যাহত থাকবে এবং কক্সবাজারে গত 18 দিনে প্রায় 500 থেকে 600 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় আবহাওয়া অফিস যেটি জানিয়েছে 114 মিলিমিটার বৃষ্টিপাত কক্সবাজারে রেকর্ড করা হয়েছে। আমরা আসলে গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই ভারী বৃষ্টিপাতে অনেকের জনজীবন অনেকটাই বিপর্যস্ত। তবে এই যে শুটকি মহলের বেশ কিছু শুটকি মাছ উড়ে যাওয়া বা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া, এই যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি কবে নাগাদ পুষিয়ে নিতে পারবেন সে চিন্তায় আছেন শুটকি মহলের যারা মালিক রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে নাজিরার টেক থেকে সবশেষ। সহকর্মী সুজাউদ্দিন রুবেল যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে। এবার বাণিজ্যের সংবাদ। প্রকৃতি নির্ভর পর্যটনে অপার সম্ভাবনাময় বাংলাদেশ, কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেই প্রকৃতি এখন হয়ে উঠছে অনিশ্চয়তার নতুন উৎস। কখনো ভয়াবহ বন্যা, কখনো পাহাড় ধস, আবার কখনো ঘূর্ণিঝড় বা অস্বাভাবিক তাপপ্রবাহ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের পর্যটন কেন্দ্রগুলো। বিশেষজ্ঞরা বলছেন সময় মতো কার্যকর পদক্ষেপ না নিলে জলবায়ু সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগীদের একটি হয়ে উঠতে পারে বাংলাদেশের পর্যটন শিল্প। জিন্নাতারা যশোয়া রিপোর্ট। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় সড়ক, পাহাড় ধসে বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা। কোথাও হোটেল রিসোর্ট খালি, কোথাও আটকে পড়েন পর্যটক। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন নিকট অতীতে এমন পরিস্থিতি দেখেননি তারা। এবছর টানা লাগাতার বৃষ্টির কারণে আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে অন্য এবারের চাইতে এবারের বৃষ্টিটা একটু ডিফারেন্স। 8-10 দিনের এই টানা বৃষ্টিটার কারণে মনে করেন আমরা তো খুবই ক্ষতিগ্রস্ত। পাহাড়, সমুদ্র, বন কিংবা হাওর, বাংলাদেশের প্রায় সব পর্যটন কেন্দ্রই প্রকৃতি নির্ভর। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়তে থাকা অতিবৃষ্টি, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যা এসব গন্তব্যকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। প্রকৃতির অপরিচিত আচরণে ক্ষতির মুখে পর্যটন খাত। কমছে পর্যটক, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও সেবা খাত সংশ্লিষ্টরা। গত কিছুদিন আগে বেশ বন্যা হয়ে গেছে বান্দরবনের মধ্যে, আবার পুনরায় বৃষ্টি বাদল শুরু হচ্ছে, সেজন্য পর্যটক তেমন আসতেছেন। বন্যা পাশাপাশি পাহাড় ধস, এই সমস্যাগুলোর কারণে অনেক ধরনের একটা এফেক্ট বান্দরবনে পড়েছে পর্যটন এক্সপোর্টের উপরে। বিশ্বব্যাংক বলছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ। সংস্থাটির মতে দেশে তাপপ্রবাহ, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূল ক্ষয় এবং চরম আবহাওয়ার ঘটনা ভবিষ্যতে পর্যটন অবকাঠামোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা পরিবেশবিদের। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এবং জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের যে স্পটগুলো আছে সেগুলো এখন নানা রকমের ঝুঁকির মধ্যে আছে এবং অনেক জায়গায় এই ধরনের টুরিস্ট স্পটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান বর্তমানে মাত্র 3% মতো। অর্থনীতিবিদের মতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা না করতে পারলে এই খাতের প্রবৃদ্ধি আরও বাধাগ্রস্ত হতে পারে। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা জায়গাতে মানে বিশেষ করে যে ইকো সাইট এবং একই সঙ্গে রিলিজিয়াস আর্কিওলজিক্যাল সাইট প্রত্যেকটা জায়গাতেই যেন এরকম আমাদের বেশি বেশি বিনিয়োগ হয়। কিন্তু এর জন্য একটা বড় থ্রেট হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ। ঝুঁকি বলে কীভাবে মোকাবেলা করা যায়, তো সেটা একটা দিক এবং সেটার জন্য কিন্তু একটা ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন দরকার। প্রকৃতি বাংলাদেশের পর্যটন খাতকে দুহাত ভরে সাজিয়ে দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন, পাহাড়, হাওর, কি নেই এখানে? এত উজাড় করে দিয়েও প্রকৃতি হয়তো হতাশ হয়েছে। পরিবেশের উপর দেদারসে চলছে নির্যাতন। বিভিন্ন সময় অস্থিতিশীল পরিস্থিতির কারণে পর্যটক শূন্য হয়েছিল পর্যটন কেন্দ্রগুলো। মরার উপর খাড়ার ঘা হয়ে জলবায়ু পরিবর্তন যেন আরও বড় হুমকি হয়ে উঠতে না পারে, সেজন্য এখনই সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা।
সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও উদ্ধার তৎপরতায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে কোস্ট গার্ড ও নৌ পরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সকালে এক যৌথ সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড জানায়, দেশের সমুদ্রসীমা, উপকূলীয় এলাকা, বন্দর, নৌপথ এবং সামুদ্রিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থার মাঝে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সমুদ্রপথে আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নে নীতিমালা, আইন প্রয়োগ এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া নৌপথে শৃঙ্খলা ফেরাতে নৌপরিবহন আইন প্রণয়নে জোর দেওয়া হচ্ছে বলে ব্রিফিংয়ে জানিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। যে সমুদ্রের যে সুসমস্ত বিষয় আছে যে সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশের জন্য কমার্শিয়াল শিপ হিসেবে যে সমস্ত জাহাজ আছে সেগুলোর নিরাপত্তা, আমাদের পুলের নিরাপত্তা এবং সামগ্রিকভাবে যে সমুদ্রের পরিচালিত যে অর্থনীতি আছে সেটার নিরাপত্তা দেওয়ার জন্য আজকে আমরা ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের শর্তানুযায়ী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি নৌ পরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ সরকারের মাঝে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের সম্পর্কে নতুন সুযোগের দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করছেন দিল্লির সাবেক কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। তারেক রহমানকে উদার মনের মানুষ হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত বিরোধী নন দাবি করে ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে সোনি বলেন, দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে তারেক রহমানের সফর বড় ধরনের ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তিস্তা পানি বন্টন ইস্যু, রোহিঙ্গা সংকট সহ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে নতুন করে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ চলছে, তবে এখনও সফরের কোনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি। ইরানের সঙ্গে জুনের সমঝোতা চুক্তির মেয়াদ আর বাড়াতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরান যুদ্ধ বন্ধের পথে বাধা হয়ে দাঁড়ালে মিত্র ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি। এরই মধ্যে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন মোস্তফা প্রশাসন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় জুনে স্বাক্ষরিত 60 দিনের সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই। সমঝোতাটির লক্ষ্য ছিল সামরিক সংঘাত বন্ধ করে বৃহত্তর শান্তি চুক্তির জন্য আলোচনা চালানো, কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার মুখে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি এই সমঝোতার মেয়াদ বাড়াতে চান না। IRGCর সঙ্গে সরাসরি গোপন যোগাযোগের দাবি করেছেন ট্রাম্প, তবে ইরানের রেভলিউশনারি গার্ড তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেই ইরানের সামরিক অবস্থান বদলের ইঙ্গিত মিলেছে। IRGCর সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, তেহরানের প্রতিরক্ষামূলক অবস্থান প্রয়োজনে আক্রমণাত্মক রূপ নিতে পারে। পাশাপাশি সর্বোচ্চ প্রতিরোধের নীতির কথা বলছেন ইরানি কর্মকর্তারা। এদিকে সমঝোতার মেয়াদ শেষ হওয়ার দিনই ইরানকে সরাসরি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করতে আহ্বান জানান। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনায় বাধা হয়ে দাঁড়ালে মিত্র ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি। বলেন, ওমান যদি তার প্রশাসনের ইরান আলোচনায় বাধা দেয় তাহলে দেশটিতে হামলা চালানো হবে। তবে কী ধরনের কর্মকাণ্ডকে তিনি বাধা হিসেবে দেখছেন তা স্পষ্ট করে জানাননি। এমন পরিস্থিতিতে হরমুজে নিরাপদ নৌ চলাচলের পথ বের করতে ইরান ও ওমানের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দুই দেশ নতুন সামুদ্রিক রুটের মানচিত্রে একমত হয়েছে। এখন ওই মানচিত্রের সঙ্গে একটি যৌথ বিবৃতি চূড়ান্ত করার কাজ চলছে। নাসরিন রুমি, সময় সংবাদ। দেশে ক্রীড়াভিত্তিক বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা করছে সরকার। রাজধানীতে সেমিনারে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার সঙ্গে খেলাধুলার সমন্বয়ে তৈরি হবে ভবিষ্যৎ নেতৃত্ব। একই আয়োজনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শিশুদের মানসিক বিকাশে প্রতিটি ইউনিয়নে নির্মাণ করা হবে মানসম্মত খেলার মাঠ। ইটপাথরের নগরীতে হারিয়ে যাচ্ছে শৈশব।
অবকাঠামোগত সীমাবদ্ধতায় পাঠ্যপুস্তকেই আটকে আছে প্রাথমিক শিক্ষা। এরই পরিপ্রেক্ষিতে নিয়মিত কারিকুলামের সঙ্গে খেলাধুলার সমন্বয় করে শিক্ষাকে প্রাণবন্ত করতে কাজ করছে সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা কর্মশালায় অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রাথমিকের উন্নয়নে জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই বদলে যাবে শিক্ষা ব্যবস্থা। খুব কিছু সিম্পল শেপস দিয়ে গণিত খুব সহজে শিখতে পারে, তখন প্র্যাকটিক্যাল লার্নিং হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা বাড়বে, যেটা আমরা আমাদের শিক্ষার্থীদের দিতে চাই। একদম 100% যেই পথে আসাটা প্রয়োজন সেই পথে নিয়ে আসার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পুরোপুরিভাবে নিয়োজিত। শিক্ষার্থীদের মানসিক বিকাশে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ করা হবে জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে কাজ করবে বিভাগীয় শহরের বিকেএসপিগুলো। আমাদের 4599টি ইউনিয়নে আমরা একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই, যে ইউনিয়নে ওই এলাকার ছোট ছোট বাচ্চারা বড়রা সবাই যাতে খেলাধুলা করে যাতে নিজেদেরকে সুস্থ রাখতে পারে। দেশে ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের নৈতিকতা বৃদ্ধিতে কারিকুলামে আনা হচ্ছে নানা পরিবর্তন। আমরা এতক্ষণ হামাগুড়ি দিতাম, এবার হাঁটা শুরু করব এবং সেই 180 ডেজ এই যে হানিমুন, এটা হলো টিপস অফ দ্য আইসবার্গ। আমরা কি কি করব, কি কি করতে পারি তার ছোট্ট নমুনা আমরা সকল মন্ত্রণালয় থেকে দেখিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে ক্রীড়া শিক্ষক নিয়োগ ও অবকাঠামো নির্মাণ প্রক্রিয়া চলমান বলেও জানান বক্তারা। আমি এই স্টেজে দাঁড়িয়ে বলতে পারি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। জয়ের সুখস্মৃতি নিয়ে ডারউইন ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। তবে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটাতে ম্যাকাইতে প্রথম দিনে কোনো অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট। বিশ্রামেই সময় পার করবে নাজমুল শান্তর দল। এদিকে ডারউইনের মতো ম্যাকাইতে টাইগাররা ইতিহাস রচনা করবে বলে প্রত্যাশা প্রবাসী সমর্থকদের। অস্ট্রেলিয়া আসলে একটি দেশ হলেও এখানে আসলে এক শহর থেকে অন্য শহরে পাড়ি দেওয়া যেন অন্য কয়েকটি দেশকে পাড়ি দেওয়ার সমান। বোঝাই যাচ্ছে যে আসলে কত লম্বা জার্নি করে আসলে যেতে হচ্ছে ক্রিকেটারদের। রঞ্জিত, তামিম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা আসলে একেবারে হাসি মুখে এই ডারউইন ছেড়েছে, কারণ হাসি মুখেই যাওয়ার কথা। এই ডারউইনে বাংলাদেশ একটা ইতিহাস রচনা করেছে এবং বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে এই ডারউইন স্মরণীয় হয়ে থাকবে বছরের পর বছর, যুগের পর যুগ। এবং এই ডারউইন বাংলাদেশ দলকে, টেস্ট দলকে একটা অন্যরকম আত্মবিশ্বাস দিবে, উৎসাহ দিবে। পরবর্তী প্রজন্ম যেন এই রকম বড় দলগুলোর বিপক্ষে ভালো খেলতে পারে, সেটার একটা উদাহরণ হয়ে থাকবে। টিম পৌঁছানোর পর বিশ্রামেই থাকবেন তারা, কারণ যেহেতু লম্বা একটা জার্নির বিষয় রয়েছে এবং এই জার্নির ধকল কাটিয়ে উঠতে ক্রিকেটাররা নিজেদের মতো করে আসলে সময়টা কাটাবেন। টিম ম্যানেজমেন্ট থেকে আসলে আমরা যেমনটা জেনেছি, তারপর দিন মূলত বাংলাদেশ দল আনুষ্ঠানিকভাবে অনুশীলন করবে মাকাইতে এবং সেখানকার যে কন্ডিশন, উইকেটের ধরন কিংবা ওয়েদার রয়েছে, সেই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার কাজটা ক্রিকেটাররা শুরু করবেন। এবং কি মাকাইতে বাংলাদেশ দল এই ডারউইনের স্মৃতিকে সঙ্গী করে ভালো কিছু করবে, সেই প্রত্যাশা যেমন ক্রিকেটারদের প্রত্যাশা, কিন্তু প্রবাসী বাংলাদেশি এখানে যারা রয়েছেন এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদের সবারই। ডারউইন থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ডারউইন ধাক্কা সামলাতে উঠে পড়ে লেগেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে এবার তারা পরিবর্তন আনলো নিজেদের স্কোয়াডে। অফ ফর্মের কারণে বাদ পড়েছেন ওপেনার জ্যাক ওয়েদারল্ড, আর স্ট্যান্ড বাই থেকে 3 বছর পর টেস্ট স্কোয়াডে ডাক পেলেন ম্যাট রেঞ্চ। এদিকে ডারউইনের পারফরমেন্সের পর বাংলাদেশকে নিয়ে আগ্রহ বেড়েছে অস্ট্রেলিয়ানদের। বিক্রি হয়ে গেছে ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট, জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে 9 উইকেটের সেই ভয়াবহ পরাজয় অজিদের অহংকারে কতটা বড় আঘাত হেনেছে তা বোঝা গেল দল ঘোষণার পরই। বাংলাদেশের ঘূর্ণিয়ার পেসের সামনে অসহায় আত্মসমর্পণের মাসুল গুনতে হলো উদ্বোধনী ব্যাটার জ্যাক ওয়েদারল্ডকে। অ্যাশেজে ভালো শুরুর সুবাদে এপ্রিলে কেন্দ্রীয় চুক্তি পেয়েছিলেন ওয়েদারল্ড, কিন্তু টেকনিকের মারপ্যাচে নিজের শহর ডারউইনে পুরোপুরি ব্যর্থ তিনি। 2 ইনিংসের রান করেছেন মাত্র 23 আর 0। একই রকমভাবে বারবার এলবিডব্লিউ এবং বোল্ড হওয়ার ভয় কাটাতে নিজের ব্যাটিং প্যাটার্ন বদলে ফেলেছিলেন ওয়েদারল্ড, কিন্তু আন্তর্জাতিক মঞ্চের চাপের সামনে টিকল না সেই কৌশল। 1 ম্যাচ পরেই তাকে ঝেড়ে ফেলল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
ওয়েদারওয়ার্ল্ডের জায়গায় সুযোগ পাওয়া ম্যাথিউ র্যানশো এখন একাদশে ঢোকার দৌড়ে সবচেয়ে এগিয়ে। গত শেফিল্ড শিল্ডে 10 ইনিংসে প্রায় 50 গড়ে 3 সেঞ্চুরি হাঁকানো র্যানশো বেশ কিছুদিন ধরেই দরজায় কড়া নাড়ছিলেন। তাছাড়া ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় তার রয়েছে দুটো প্রথম শ্রেণীর শতক। তবে অজিদের থিঙ্ক ট্যাঙ্ক চমক দিতে ভালোবাসে। ব্যাকআপ হিসেবে স্কোয়াডে থাকা জশ ইংলিশকেও ট্রাভিস হেডের সাথে ওপেনিংয়ে নামিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। পরিবর্তনের সুর শুধু ওপেনিংয়েই সীমাবদ্ধ নয়, চরম চাপে আছেন 3 নম্বরে থাকা মার্নাস লাবুশেন। শেষ 42 ইনিংসে 25-এর কাছাকাছি গড় আর প্রায় 3 বছর ধরে সেঞ্চুরিবিহীন লাবুশেন ডারউইনে করেছেন 1 এবং 31। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড তার লড়াইয়ের প্রশংসা করলেও স্বীকার করেছেন রান না পাওয়াটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। ম্যাকাই টেস্টে তার অফ ফর্ম অব্যাহত থাকলে অজিদের টপ অর্ডারে আরও একটা পরিবর্তনের দরজা খোলা থাকছে। অস্ট্রেলিয়ার এই রদবদল এবং ব্যাকফুটে চলে যাওয়ার ছায়া অবশ্য পড়েনি গ্যালারিতে। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকায়ের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। ঘরের মাঠে অজিদের এই কোণঠাসা অবস্থা এবং টাইগারদের রূপকথার জয় দেখতে মাঠে হয়তো উপস্থিত থাকবেন হাজারো ক্রিকেট প্রেমী। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এবার পাখিদের খবর। গাছ জুড়ে পাখির বাসা, ডালে ডালে আনাগোনা। প্রায় 2 যুগ ধরে প্রতি বছরই বংশবিস্তারের জন্য পঞ্চগড়ের নাজিরপাড়ায় ছুটে আসে দেশি বিদেশি নানা প্রজাতির পাখি। স্থানীয়দের ভালোবাসা আর নিরাপদ পরিবেশে কয়েক মাস অবস্থান করে ছানাদের নিয়ে আবার ফিরে যায় আপন আবাসে। সোহাগ হায়দারের রিপোর্ট। কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে নাজিরপাড়া এলাকার মানুষের। গাছের ডালে ডালে শত শত পাখির বাসা। কোনো বাসায় সদ্য ফোটা ছানা, আবার কোনো বাসায় ছানাদের পাহারা দেওয়ার সঙ্গে খাবার তুলে দিচ্ছে মা পাখি। শামুকখোল, বক, পানকৌড়ি, রাতচরা, ঘুঘুসহ নানা প্রজাতির পাখির অবাধ বিচরণে পঞ্চগড়ের বোদা পৌরসভার নাজিরপাড়া এলাকা পরিণত হয়েছে প্রাকৃতিক অভয়ারণ্যে। স্থানীয়রা বলছেন, নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রতি বছর জুন জুলাই মাসে নাজিরপাড়ার শিক্ষক শহীদ গোলাম কিবরিয়া সেলিমের বাড়িসহ আশপাশের গাছে আসতে শুরু করে পাখির দল। ছানাদের বড় করে প্রায় নভেম্বর ডিসেম্বর পর্যন্ত অবস্থান করে নিজ আবাসে ফিরে যায় তারা। পাখির কিচিরমিচির দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। অভয় আশ্রমের মতো এখানে পাখিগুলান নিরাপদে থাকে। 6 মাস থাকে এখানে, বাচ্চা উঠায় আবার এখান থেকে চলে যায়। কাউকে এগুলা পাখি আমরা শিকার করতে দিই না। যে পাখিগুলো এখানে আসে, আমাদের এখানে বাস করতেছে, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। সকাল বিকাল ডাকে, এই আওয়াজগুলো মানুষের কাছে অনেক ভালো লাগে। এদিকে প্রশাসন বলছে, পাখির নিরাপত্তা স্থানীয়দের নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। বক জাতীয় যে বড় পাখিগুলো রয়েছে, এরা এখানে বাসা বাঁধে নির্বিঘ্নে। তাদের যে জীবন আচরণের একটি অংশ, সেটি যেন এখানে কাটাতে পারে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এই পাখিগুলোকে সংরক্ষণ করার জন্য যে বৃক্ষগুলো রয়েছে, সেই বৃক্ষগুলো না কাটার জন্য বাসিন্দাদের অনুরোধ জানিয়েছি। প্রায় 2 যুগ ধরে পাখির এই আগমন ঘটছে নাজিরপাড়া এলাকায়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। অন্তর্বর্তী আমলে এনবিআর এই দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। কর্মকর্তাদের শাস্তি মওকুফের দাবি বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর। অপ্রয়োজনীয় খাতে কমবে ব্যয়। নারীদের জন্য চালু হলো পিঙ্ক বাস, চালক হেলপার ও মহিলা। ঢাকা চট্টগ্রাম বগুড়ায়ও মিলবে সেবা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি, কমবে চাঁদাবাজি। এবং 5 আগস্টের পর কারাগার থেকে পলাতক আসামির মধ্যে এখনো পলাতক 600-র বেশি, জানালেন কারা মহাপরিদর্শক। এবার নাম পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত তারা জশুয়া। তামিম, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।